নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমাদের যে তিথিগুলো রয়েছে, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যে কোনো কাজ করলে সেই কাজের যথাসম্ভব সেই নির্দিষ্ট কাজের সফলতা পাওয়া যায়। যেমন আগামী কয়েকদিন বাদেই কিন্তু ফলহারিণী অমাবস্যা রয়েছে। এই ফলহারিণী অমাবস্যা তিথি কতটা গুরুত্বপূর্ণ, কেন পুজো করা হয়, কি উদ্দেশ্য নিয়ে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই। কারণ এখানে ফলহারিণী অমাবস্যা মা কালীকে পুজো করা হয়, অর্থাৎ বলছে কালকে যিনি হরণ করেন তিনিই হচ্ছেন কালী। কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন কোনো বস্তু নেই। দেখবেন এই পৃথিবীতে কালের কবলে পড়ে বিনাশ হয়েছেই, এবং এই জগতে এমন কোনো বস্তু আপনি দেখতে পারবেন না। তাই কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন। কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন এবং চিরসত্য এবং চির মধুর্যপূর্ণ। এবং বলছে যে এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এই যে এই সময় অতিবাহিত হচ্ছে একের পর স্টেপ বাই স্টেপ, অর্থাৎ সৃষ্টির স্থিতি বিনাশ, এর সঙ্গে যুক্ত রয়েছে কাল এবং মহাকাল। কালী এবং মহাকালী এবং মহাকাল এবং তার সঙ্গে সঙ্গে মহাদেব, এই যে কানেকশনগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ওতপ্রোত যুক্ত। তাই সৃষ্টির স্থিতি বিনাশের ক্ষেত্রে অবশ্যই যেমন এখানে মা কালীকে বলা হচ্ছে, এখানে আমরা পুজো পাঠ করব এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তিথিতে তাদেরকে কিন্তু আমরা পুজো করে থাকি। দেখা যায় কি এখানে যে বিশেষ করে যে জায়গাগুলো বলছে যে আমাদের কাছে অত্যন্ত কাছের এবং অতি আপন আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জগতে মঙ্গলময়ী মা, সেই মা কালীকেই ইঙ্গিত করা হচ্ছে। এবং দশ মহাবিদ্যার প্রথম রূপ তিনি মা কালী, অর্থাৎ এই কালী হচ্ছে কিন্তু দশ মহাবিদ্যার প্রথম রূপ। এবং এই দশ মহাবিদ্যার প্রথম এবং স্বয়ং তিনিই কিন্তু বলা হচ্ছে ব্রহ্ম শক্তি তার মধ্যে রয়েছে। এবং স্বয়ং মহাকাল শিব তার পায়ের অর্থাৎ পদতলে এখানে কিন্তু তিনি বিরাজ করছেন। তিনি সব রূপের নির্গুণ, এখানে সেটাই বলা হচ্ছে। এবং পরম সত্তা তার উপর দণ্ডায়মান, জগতের সৃষ্টি স্থিতি বিনাশ, সেক্ষেত্রে সেই আবার সেই লাইনটাই আসছে যে তার দ্বারাই কিন্তু সব কিছু চলমান। অর্থাৎ কখনো সৃষ্টি হচ্ছে, কখনো সেটা কিন্তু স্থিতি হচ্ছে, কখনো সেটা বিনাশ হচ্ছে, এবং সবটা তার দ্বারাই কিন্তু প্রবাহিত। এবং মহাকালী তার রূপ হয়তো খুব ভয়ঙ্করী তিনি হন, কিন্তু তার রূপ দেখলে হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন, কিন্তু এখানে বলছে তিনি কিন্তু করুণাময়ী মা। অর্থাৎ তিনি কিন্তু এখানেও সেটাও কিন্তু লক্ষ্য করা যায় যে তিনি কিন্তু করুণাময়ী মা। তাই মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি এবং এবং আপনি যদি আপনার প্রার্থনা রাখেন, তাহলে সেই মা দেবী অর্থাৎ দেবী কালিকা তিনি কিন্তু অবশ্যই তার সন্তানের উদ্দেশ্যে সে কিন্তু তার সেই জায়গাটাকে পূরণ করার চেষ্টা করে। অর্থাৎ সেই যে তিথি সেটা হচ্ছে আগামী অমাবস্যার তিথি, যেটা ফলহারিণী অমাবস্যার তিথি বলা হয়। এবং এই নির্দিষ্ট তিথিতে এই মাকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পূজিত হন মা কালী। এবং কখনো কোথাও মহাকালী রূপে পূজিত হন, কোথাও ভদ্রকালী রূপে পূজিত হন, কোথাও শ্যামা কালী রূপে পূজিত হন, কোথাও রক্ষা কালী হিসাবে পূজিত হন, কখনো সিদ্ধেশ্বরী মা হিসাবে পূজিত হন, কোথাও শ্মশান কালী রূপে পূজিত হন, কোথাও আবার কিন্তু আমাদের যে আমরা বলা হয় যে কোথাও ফলহারিণী কালী বলে কিন্তু অনেক ক্ষেত্রে তিনি পূজিত হন। তাই বিভিন্ন নামে তিনি পূজিত হন ঠিকই, কিন্তু এই যে জ্যৈষ্ঠী মাসের, আমি আবার বলছি এই জ্যৈষ্ঠী মাসের যে নির্দিষ্ট তিথি রয়েছে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ফলহারিণী কালী পূজা কিন্তু শুভ যোগ। অর্থাৎ এখানে বিশেষ করে বলা হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং তারপরের অমাবস্যা তিথি, দুটো তিথি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং এই দুটো তিথিকে অবশ্যই কাজে লাগান, কারণ এখানে বলা হচ্ছে ব্রহ্মময়ী কালী একদিকে যেমন সৃষ্টি করতে পারেন, একদিকে তিনি বিনাশ করতে পারেন। একদিকে যেমন কোনো শত্রুকে মোকাবেলা করতে পারেন, আবার কখনো শক্তি জ্ঞান এবং ইচ্ছা এবং কর্ম এবং শান্তি
পড়াশোনা সবগুলো কিন্তু তার মধ্যে বিরাজমান রয়েছে, এবং সেগুলো কিন্তু তার ভক্তদের উদ্দেশ্যে তিনি এই দিন দিয়ে যাবেন, তার মনস্কামনা পূরণ করার জন্য তিনি আসবেন। তাই আপনাদের ক্ষেত্রে আমি বলবো, সকলের ক্ষেত্রে সেই মাকে কিন্তু যথাযথ স্মরণ করবেন, এবং তার নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে তাকে আপনি যদি স্মরণ করতে পারেন, তাকে শ্রদ্ধা জানাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল লাভ করতে পারেন। এবং দেখুন, এখানে বিশেষ করে বলা হচ্ছে যে যে আমাদের ফলহারিণী কালী পূজাটার তাৎপর্য লুকিয়ে রয়েছে এখানে বিশেষ করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনীর মধ্যে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই দিন তার স্ত্রী অর্থাৎ মা সারদা দেবীকে তিনি কিন্তু মাতৃরূপে এই দিন পুজো করেছিলেন, এবং এই মাতৃরূপে জগৎ কল্যাণের উদ্দেশ্যে তিনি পুজো করেছিলেন। এবং সেই থেকে কিন্তু এটা প্রত্যেকটা অর্থাৎ মানে এই এই নির্দিষ্ট তিথিতে মানে সমস্ত জায়গায় কিন্তু যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে মঠগুলো রয়েছে, সেই মঠগুলোতে কিন্তু এই নির্দিষ্ট দিনে মা সারদা দেবী ষোড়শী মাতৃরূপে পূজিত হন। এই মাতা ষোড়শী কিন্তু আবার কিন্তু সেই দশ মহাবিদ্যারই কিন্তু এক দেবী, এবং তিনি জ্ঞান, ধৈর্য, পড়াশোনা এবং এই বৃদ্ধি করেন, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করেন। তাই সেই মাতা ষোড়শী দেবী তাকে কিন্তু পূজা করেন বিভিন্ন বিভিন্ন মঠে, অর্থাৎ রামকৃষ্ণদেবের যত আশ্রম রয়েছে সেই আশ্রমগুলোতে কিন্তু সেখানে পূজিত হন উনি। এবং এখানেও কিন্তু আবার বলছি যে ওই নির্দিষ্ট দিনে যেমন জগৎ কল্যাণের উদ্দেশ্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রী অর্থাৎ মা সারদা দেবীকে পুজো করেছিলেন, এবং সেই সেক্ষেত্রে তিনি কিন্তু নিজের মোক্ষ লাভের উদ্দেশ্যও কিন্তু তাকে পুজো করেছিলেন। হিন্দু ধর্মের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু নানাবিধ ফল ফুল দিয়ে মাকে এই নির্দিষ্ট দিনে পুজো করে থাকেন, কারণ এই নির্দিষ্ট দিনটা কিন্তু জ্যৈষ্ঠী মাসে, অর্থাৎ এই জ্যৈষ্ঠী মাসে বিভিন্ন ধরনের ফল আমরা প্রকৃতির থেকে পাই, প্রকৃতির থেকে আমরা বিভিন্ন ধরনের ফল এই দিনকে পেয়ে থাকি। তাই আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকমের ফল এই মরশুমে কিন্তু আমরা পেয়ে থাকি। এবং বলছে যদি সাধক তাদের ইচ্ছা শক্তি বা ইষ্ট দেবীকে এই মঞ্চ ফল দিয়ে পুজো করে থাকে, তাহলে কিন্তু তারাও কিন্তু অবশ্যই তাদের মোক্ষ লাভ হবে, এবং সেই ইষ্ট দেবী তাদেরকে কিন্তু মনস্কামনা পূরণ করে যাবে। বলে শাস্ত্রে বলা হয় জীবনের সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফলকে হরণ করে, অর্থাৎ মানুষ মাত্রই ভুল ত্রুটি তাদের মধ্যে রয়েছেই, মানুষের মধ্যে ভুল আছে, মানুষের মধ্যে ত্রুটি আছে, মানুষের মধ্যে ভালো রয়েছে। তাই রক্ত মাংসের মানুষ তারা কখন কোন ভুলটা করেছে এবং তার কারণে তার ক্ষেত্রে কি সাজা হতে পারে, তার কি ফল হতে পারে, সে নিজেও হয়তো জানে না। সেই জন্য বলছি এই নির্দিষ্ট দিনে মাতৃরূপে অর্থাৎ এখানে বলছে মা কালীকে যদি আপনি পুজো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই খারাপ ফলটা মা সন্তান হিসাবে আপনার কাছে, অর্থাৎ আপনাকে সন্তান ভেবে সেই মা কিন্তু আপনার সেই খারাপ ফল তিনি হরণ করে নেবেন এবং আপনাকে ভালো ফল দিয়ে যাবেন, যাতে আপনার যে কর্মফল, আমরা বলি না আমরা যে আমাদের কর্মই আমাদের ফল, আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন। আপনি খারাপ কর্ম করলে আপনি খারাপ ফল পাবেন, ভালো কর্ম করলে ভালো ফল পাবেন। সেই জন্য বলা হয় যে আগের জন্মের কর্মফল আপনি এই জন্মে ভোগ করছেন। যাদের ক্ষেত্রে রয়েছে, যাদের ক্ষেত্রে পিতৃ দোষ রয়েছে, যাদের ক্ষেত্রে এই যে আগের জন্মের কর্মফল ভোগ করছেন, তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ। তাছাড়াও বলবো যাদের ক্ষেত্রে বাধা বিপত্তি, কোনোদিন কোনো কিছু হচ্ছে না, জীবনের সফলতা পাচ্ছেন না, কোথায় না কোথায় বারংবার বাধা পাচ্ছেন, শান্তি আপনার জীবনে নেই, আপনার জীবনে সব সময় দুঃখ কষ্টর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সে আপনার বৈবাহিক জীবন বলুন, আপনার সাংসারিক জীবন বলুন, আপনার আর্থিক জায়গা বলুন, আপনার ব্যবসার ক্ষেত্র বলুন, কোনো ক্ষেত্রে আপনি সফলতার জায়গা পাচ্ছেন না। আপনার চাকরির ক্ষেত্রে বলুন বা আপনার চাকরির যোগাযোগের জায়গাগুলো বলুন, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে এবং কোথায় কি কারণ তৈরি হচ্ছে। সেই জন্য বলবো এই নির্দিষ্ট তিথিটাকে ভীষণ ভীষণ কাজে লাগান, কারণ এই নির্দিষ্ট তিথি বলছে মা
কিন্তু তার ওই সেই খারাপ ফল কোনো কারণে হয়তো তার জীবনে এটা হচ্ছে, সেই খারাপ ফলটা তিনি আরোহণ করে তিনি কিন্তু তাদেরকে ভালো ফল এই নির্দিষ্ট তিথিতে দিয়ে যাবেন। তাই ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের জীবনের বিদ্যা, কর্ম, অর্থ লাভ ঘটে। তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। এবং আমাদের জীবনে অর্থাৎ যে সকল সাধক এই নির্দিষ্ট দিনে মায়ের পুজো করেন তাদের ক্ষেত্রে কিন্তু বলছে অভীষ্ট ফল, অর্থাৎ অভীষ্ট ফল, অর্থাৎ এখানে বলছে মোক্ষ লাভ করে, অর্থাৎ তারা যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন সেই উদ্দেশ্যে সফলতা হয় তাদের জীবনে। তাই এই নির্দিষ্ট তিথিটাকে অবশ্যই অবশ্যই কাজে লাগান এবং এই নির্দিষ্ট তিথি নিজের দুঃখ, দৈন্য, ব্যাধি, সর্ব অশুভ কর্ম এবং শক্তির বিনাশ তিনিই কিন্তু করবেন মা এই দিনকে। অর্থাৎ কারোর মধ্যে এই জিনিসগুলো রয়েছে, কারোর জীবনে, কারণ আমাদের জীবনে হতাশা আসে, কখনো কখনো ভালো আসে, কখনো কখনো খারাপ আসে, কখনো কখনো বিভিন্ন ব্যাধি, রোগ ব্যাধিও আসে, কখনো কখনো যে দেখা যাচ্ছে যে সর্বদিক দিয়ে অশান্তি তৈরি হয়ে আছে আপনার জীবনে, বা আপনার কোনো না কোনো ক্ষেত্রে শত্রু এমন করে আপনাকে আষ্টে পিষ্টে মারছে, আপনি কোনো কিছু করতে পারছেন না। আপনি হয়তো কোনো কারোর দ্বারা ব্ল্যাকমেল আপনার ওপর করা হয়েছে, বা আপনি কারোর দ্বারা প্রতারিত হয়ে আছেন। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো বলছে যে এই নির্দিষ্ট দিনে আপনি যদি মায়ের সঠিকভাবে ভক্তি শ্রদ্ধার সঙ্গে সঠিক ক্রিয়ার মাধ্যমে যদি আপনি করতে পারেন, মাকে ডাকতে পারেন, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। এবং বলছে যে ঐশ্বর্য, আরোগ্য, বল, পুষ্টি, কীর্তি, বংশ গৌরব, মোক্ষ সবই প্রদান করবেন মা এই দিনকে। অর্থাৎ আপনার মধ্যে আপনার খারাপ জিনিসগুলো তিনি নিয়ে ভালো জিনিসগুলো এই দিন মা তার সন্তানদের উদ্দেশ্যে দিয়ে যাবেন। এক কথায় বলা হয় যে এই নির্দিষ্ট দিনে মাকে স্মরণ করলে, মা কালীকে স্মরণ করলে, মা কালীর পুজো করলে এখানে বলছে যে পরম প্রাপ্তি লাভ হয় এবং তার সঙ্গে সঙ্গে পরম আত্মা কিন্তু দুটোই কিন্তু লাভ হয়। অর্থাৎ পরম প্রাপ্তি এবং পরম আত্মা দুটোই কিন্তু সাধকের লাভ হয়। তাই এই ফলহারিণী কালী পূজার সাধকের মনের আধ্যাত্মিক চেতনা দ্রুত বিকাশ ঘটায়, বলছে আধ্যাত্মিক দ্রুত বিকাশ ঘটায়। তাই সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে 1873 সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তিনিও কিন্তু এই নির্দিষ্ট দিদিতে ধুমধামের সঙ্গে তার স্ত্রী অর্থাৎ মা সারদা মা অর্থাৎ মাতা সারদা দেবী তাকে কিন্তু সেখানে সেই ষোড়শ রূপে তাকে কিন্তু পুজো করেছিলেন এবং মঙ্গলের স্বার্থে অর্থাৎ সার্বিক মঙ্গল কামনার্থে। তাহলে এই যে এখানে যেটা বলা হচ্ছে সেই ষোড়শী মাতা ষোড়শী হচ্ছেন কিন্তু তিনিও কিন্তু সেই দশমহাবিদ্যার একটা রূপ। কারণ দশমহাবিদ্যা এখানে কালী প্রথম, আমি যেমন প্রথমেই বললাম যে দশমহাবিদ্যার প্রথম রূপ হচ্ছেন কালী, তারপরের রূপ হচ্ছে তারা, তারপরে হচ্ছে ষোড়শী, তৃতীয় রূপ ষোড়শী মাতা। তাই সেই তৃতীয় রূপের কিন্তু পুজো বিভিন্ন জায়গায় হয় এবং তার সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী এবং মাতঙ্গিনী এবং তার সঙ্গে সঙ্গে কমলা, এইগুলো হচ্ছে মহাবিদ্যার 10টা দেবীর রূপ। তার মধ্যে ষোড়শী মা কিন্তু এই নির্দিষ্ট তিথিতে পুজো করা হয়, যার মাধ্যমে যার আদ্যাশক্তি মহামায়া রূপ, এই নির্দিষ্ট শক্তির মাধ্যমে আমাদের জীবনের উন্নতি করে, আমাদের জীবনের খারাপ জায়গাগুলোকে তিনি নিয়ে আমাদের ভালো জায়গাগুলো দেয়। তাই এই 2025-এর যে ফলহারিণী অমাবস্যার তিথিটা সেটা হচ্ছে 26শে মে সোমবার সকাল 11টা 4 মিনিট। এটার হয়তো 2-5 মিনিট আগে পরে হবে বিভিন্ন পঞ্জিকা মতে, এই টাইমটাকে বললাম। আর এটা পরের দিন সমাপ্তি হবে, অর্থাৎ এই সারাদিন অর্থাৎ সকালবেলা অমাবস্যার তিথিটা লাগছে সোমবার 26 তারিখ এবং পরের দিন মঙ্গলবার সকাল 8টা 46 মিনিট নাগাদ। অর্থাৎ এখানেও আবার বলছি পঞ্জিকা মতে একটু ডিভাইডেড অর্থাৎ একটু ডিফারেন্ট হতে পারে, সেক্ষেত্রে 10-15 মিনিট ডিফারেন্ট হতে পারে এবং সেই সময় কিন্তু সমাপ্তি হবে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাকে খুব ভীষণভাবে কাজে লাগান। যারা হয়তো মায়ের অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে, এটা সব থেকে ভালো হবে যাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আপনি হয়তো
সেই সমস্যার কোনোভাবে সমাধানের জায়গা আনতে পারছেন না, এই তিথিতে আপনি কিছু কাজ যদি আপনি করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। এবং যেখানে মায়ের পুজো যেখানে হচ্ছে সেখানে কি করবেন না, সেখানে বলা হয় যে এই নির্দিষ্ট তিথিতে বলছে 16টি কলা, মানে একটা ছড়াতে 16টি কলা থাকবে, 16টা কলা মানে একটাতেই থাকবে, এই রকম একটা ছড়া কলা নেবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে 5টা ফল নেবেন, ফুল নেবেন, 5টা ফল এবং তার সঙ্গে ফুল নেবেন এবং তার সঙ্গে 5 রকমের ক্ষীরের মিষ্টি নেবেন। সমর্থন থাকলে সেখানে বস্ত্র, মায়ের জন্য বস্ত্র দেবেন এবং দক্ষিণা সহ সেই মন্দিরে যিনি পুজো করবেন সেই পুরোহিতের কাছে নিবেদন করে আসবেন এবং মায়ের সামনে দিয়ে আসবেন এবং মাকে আপনার মনস্কামনা জানিয়ে আসবেন। তাতে আপনি আপনার 16 কলা পূর্ণ হবে। বলা হচ্ছে 16 কলা যদি আপনি দিতে পারেন মায়ের কাছে নির্দিষ্ট নিষ্ঠার সঙ্গে, তাহলে আপনার জীবনে 16 কলা প্রাপ্তি লাভ পাবেন আপনি। তাই এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান, কারণ জীবনে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা, আমি বারবার বলি যে কারো ক্ষেত্রে হয়তো সন্তান আসছে না, কারো ক্ষেত্রে হয়তো যে অর্থ কষ্ট লেগেই আছে, কারো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সফলতা আসছে না, কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তি বিভিন্ন চরম জায়গায় চলে গেছে, কারো ক্ষেত্রে কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন, কারো ক্ষেত্রে হয়তো সন্তান অবাধ্য হয়ে গেছে, কারো ক্ষেত্রে হয়তো সে চাকরি পাচ্ছে না, কারো ক্ষেত্রে কেউ চাকরি পেয়ে গেছে হয়তো তার প্রমোশনটা আটকে গেছে, কারো ক্ষেত্রে হয়তো শত্রুতা এমন জায়গায় নিয়ে গেছে আপনি সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না, দিনের দিন আপনি আপনার দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছেন, এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। কি করবেন চিন্তা করে পাচ্ছেন না। আপনি এই যে জিনিসগুলো বললাম মায়ের কাছে পৌঁছে দিন, মায়ের কাছে দিয়ে আসুন এবং আপনার মনস্কামনা জানিয়ে আসুন। অবশ্যই সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে অবশ্যই কোনো মাতৃস্থানীয় যারা রয়েছে তাদেরকেও কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন। মাতৃস্থানীয় যারা রয়েছে তাদের মুখে যদি আপনি হাসি ফোটাতে পারেন তাহলেও জানবেন যে এই নির্দিষ্ট তিথিটা আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে তার কাজে আপনি লাগাতে পারবেন। এবং ওই নির্দিষ্ট তিথিতে যদি কোনো কারোর সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না, কোনো মাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে, এটা মাথায় রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই নির্দিষ্ট দিন যত আপনি শ্রদ্ধা, ভক্তি এবং তার সঙ্গে সঙ্গে দান ধ্যানের মধ্যে দিয়ে মানুষকে উপকারের জায়গা তৈরি করে দিতে পারবেন, তত আপনার জীবনের সফলতা আসবে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে সেই সকল জাতক জাতিকার জীবনের সমস্যার থেকে সে বেরিয়ে ভালো জায়গায় পায়। তাই আমি আবার বলছি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তারা প্রতিকার প্রতিবিধান নিয়েছে, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো রয়েছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। তবু বলবো প্রত্যেক রবিবারের দিন আপনারা আমার নিজ গৃহ মন্দিরে রয়েছে চেম্বার, সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে প্রত্যেক রবিবার। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, প্রত্যেক সোমবার ব্যারাকপুরে আপনারা এখানে পাবেন 4টে পর্যন্ত, এবং 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে সোমবারে। আর মঙ্গলবার লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন আমাকে। এবং সেক্ষেত্রে কিন্তু যারা অবশ্যই ফোনে বুকিং করে নেবেন একবার। আর প্রত্যেক বুধবার, সেখানে ঠিক বলা যাবে না, বুধবার করে আপনারা কিন্তু হাওড়া ময়দানে আমাকে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। অবশ্যই নামটা লিখিয়ে নেবেন, কারণ সব বুধবার এখানে পাবেন না, কারণ কখনো কখনো মেছেদার চেম্বারটা বুধবার করে হয়, সেই জন্য মেছেদায় গেলে সেই বুধবার কিন্তু ওখানে চেম্বার বন্ধ থাকে। এবং যেমন নির্দিষ্ট কোথায় বাইরে চেম্বার থাকছে সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে কোন দিকে কোন জায়গায় থাকছি। এছাড়াও বলবো যে বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার পাবেন, প্রত্যেক বৃহস্পতিবার এখানে কিন্তু রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার বৃহস্পতিবার করে। শুক্রবার করে হাতিবাগানে চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত, হাতিবাগানের চেম্বারে আপনারা আমাকে পাবেন। এছাড়াও বর্ধমানে চেম্বার আছে, কখনো তারাপীঠের চেম্বার রয়েছে, কখনো কিন্তু আপনারা বহরমপুরের চেম্বারেও আপনারা আমাকে পাচ্ছেন।
এছাড়াও আমি বারবার বলি যে দেখুন, আমি শুধুমাত্র যে অমাবস্যার তিথি ধরে আমার যে নিজ গৃহ মন্দিরে যে পুজো পাঠ এবং বিভিন্ন ধরনের ক্রিয়ার মাধ্যমে যে গ্রহগত কানেকশন বা গ্রহ নক্ষত্রের যে সমস্যা, সেগুলোর যেমন প্রতিকার প্রতিবিধান হয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের শত্রুতার কবলে হয়তো পড়ে গেছেন আপনি, আপনাকে সেখানে আস্তে আস্তে শত্রু আপনাকে একদম আষ্টে পিষ্টে মারছে, সেখান থেকে বার করে নেওয়ার যে বিভিন্ন ধরনের ক্রিয়াও কিন্তু সেই জায়গায় হয়। কারণ যারা গেছেন, যারা দেখেছেন, ক্রিয়াগুলো কিন্তু একটু অন্য রকমের এবং সেটা সময় সাপেক্ষ নিয়ে সেই কাজগুলো হয় এবং 3-4টে স্টেপ নিয়ে কিন্তু কাজগুলো চলে। এবং এই অমাবস্যার তিথিতে যেটা আমার নিজ গৃহ মন্দিরে হয় এবং নির্দিষ্ট সময় সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করে দেওয়া হয় যে এই সময় তাকে আসতে হবে। সেই জন্য যাদের আগামী দিনে যারা মনে করছেন আসবেন, অবশ্যই নাম লিখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন। এবং এছাড়া বলবো, আমার তারাপীঠেও কাজ হয়, তারাপীঠ মহাশ্মশানে কাজগুলো হয়। কারণ সমস্যার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে আপনার কাজটা কোন জায়গাটা করলে ভালো ফল আপনি পাবেন। এছাড়াও কিন্তু কামাখ্যাপীঠ, কামাখ্যাতেও কিন্তু কাজ হয়। আমি নির্দিষ্ট টাইম মেনে সেক্ষেত্রেও কিন্তু সেই কাজগুলো করে থাকি। এছাড়াও কিন্তু বেনারসে কাজ হয়, কখনো মহাকালেশ্বরে গিয়েও কাজ হয়, কখনো নাসিকেরও কাজ হয়। সেই জন্য আপনার ক্ষেত্রে কোথায় কি সমস্যা রয়েছে, সেই সমস্যার সঠিক সমাধান, সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য নির্দিষ্টভাবে ক্রিয়ার মাধ্যমে, নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইনের মাধ্যমে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়াই আমাদের নির্দিষ্ট রকমের বা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। এবং এই অমাবস্যার তিথিতে কঠিন থেকে কঠিনতম সমস্যার নির্দিষ্ট সমাধানের একটা দিন রয়েছে। সেই জন্য এই তিথিটাকে খুব কাজে লাগান। কারণ আবার বলছি, চতুর্দশী তিথি এবং অমাবস্যার তিথি দুটোই কিন্তু তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি এই নির্দিষ্ট জ্যৈষ্ঠী মাসে। তাই জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের কিন্তু চতুর্দশী তিথি এবং অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। এই নির্দিষ্ট তিথিটাকে আপনার জীবনে কাজে লাগান। কারণ আপনার ক্ষেত্রে হয়তো অনেক হতাশার জায়গা চলে এসছে, আপনার ক্ষেত্রে আগামী দিনে কি করবেন কোনো রকমের সঠিক চিন্তা ভাবনা নেই, আপনি হয়তো পিছাতে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছেন, আর কিন্তু আপনার পেছানোর জায়গা নেই। আপনি কি করবেন তার সঠিক প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট তিথি রয়েছে, এই ফলারিণী অমাবস্যার তিথি। সেই জন্য কিন্তু যে বিগত দিনে বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। তারা এসেছিল খুব খারাপ সময়ের মধ্যে এসেছিল, তাদের বিভিন্ন ধরনের খারাপ সমস্যা ছিল, কিছু কিছু সমস্যা তাদের জীবনকে অতিবাহিত করে ফেলছিল। সেই সকল সমস্যার থেকে দাঁড়িয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। দেখতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব
ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি
তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত তা ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই বাচ্চা না। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনার মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম টগরপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি
ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।